আমাদের এই অধিবেশনটি পরিচালনার জন্য। জাতীয় সংসদের আজকের অধিবেশন শুরু করছে। সংসদের সামনে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত জন্য আজকের এই সংসদে আমি যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হলো সবকিছু ভেঙে পড়ে। মাননীয় স্পিকার আজকের এই প্রস্তাবে যে বিষয়গুলো সংগ্রহের দাবি রাখে তা হলো সবকিছু ভেঙে পড়ে। মাননীয় স্পিকার আমি প্রথমে সবকিছু ইতিহাসের পর্যায়ক্রমে একটি ঘটনা শেষ হয়ে আর একটি নতুন ঘটনা তৈরি হয়ে যা কিছু অর্জিত হয় তাই সবকিছু, এবং আজকে এই প্রস্তাবে সবকিছু বলতে 1971 সালে যে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে পেয়েছি এই সবকিছু বলতে আমরা বাংলাদেশকে, মাতৃভূমিকে, সেই মা দেশকে বোঝাচ্ছি, বাংলাদেশকে। এবং ভেঙে পড়া বলতে আমরা বোঝাচ্ছি বাধাগ্রস্ত হওয়ার পর থমকে যাওয়া, এবং থমকে যাওয়ার পর স্থবির হয়ে যাওয়া, এবং সবকিছু ভেঙে পড়া বলতে বোঝাচ্ছি বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হওয়ার পিছনে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য যেসব ক্ষেত্রে কখনো কখনো বাধাগ্রস্ত হয় এটাকে আমরা ভেঙে পড়া বোঝাচ্ছি। এবং আমরা যে প্যারামিটারগুলো দিয়ে দিতে চাই তা হলো এই জায়গায় যে বাংলাদেশ ভেঙে পড়ছে কোন কোন ক্ষেত্রে: সামাজিকীকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে, রাজনৈতিক সংস্কৃতি, অর্থনৈতিক ভিত্তি, সাংস্কৃতিক কাঠামো, মুক্তিযুদ্ধের চেতনা অর্জনে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হওয়ার জন্য লড়ছে ঠিক তখনই এইসব ক্ষেত্রে বাংলাদেশের যে অবনমন কিংবা বাংলাদেশের যে লক্ষ্যমাত্রা অর্জন, এই লক্ষ্যমাত্রা অর্জন পুরোপুরি অর্জন করার জন্য যেসব কারণ বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে সেই সব কারণ মাননীয় স্পিকার আজকে এইসব কারণে বাংলাদেশ ভেঙে পড়ছে। আজকে আমরা যদি লক্ষ্য করি অর্থনৈতিক ক্ষেত্রে, আজকে আমরা দেখব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে ঠিকই, কিন্তু এখনো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, ঠিক তখন সঠিক পরিকল্পনা না থাকার কারণে বাংলাদেশের জনসংখ্যা আজকে 16 কোটি 42 লক্ষতে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশের মানুষের মধ্যে এখনো বেকারত্ব বিদ্যমান, এখন অধিকাংশ লোক দারিদ্র্যের নিম্ন সীমা বসবাস করে, এবং এইসব কারণে বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, এবং এই বাধাগ্রস্ত হওয়ার কারণে মাননীয় স্পিকার বাংলাদেশের উন্নয়ন থমকে যাচ্ছে, এবং এটাকেই বলছি বাংলাদেশের ভেঙে পড়া। আজকে যখন আমি দেখবো যে বাংলাদেশের 90% মূলধন 10% মানুষের হাতে, এবং 10% মূলধন 90% মানুষের হাতে, ঠিক তখন এই অর্থনৈতিক ভিত্তি সঠিক লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম সেই স্বাধীনতার গৌরবকে পুরোপুরি অর্জন করতে পারিনি বলেই আমরা বলছি যে বাংলাদেশ ভেঙে পড়ে। মাননীয় স্পিকার, মনে নিচ্ছি মাননীয় স্পিকার, আজকে আমরা রাজনৈতিক ক্ষেত্রে আমাদের প্রস্তাবটি ব্যাখ্যা করব এরকম করে: বাংলাদেশ গঠিত হয়েছিল 1971 সালে, এবং তখন ছিল বাংলাদেশ গণতন্ত্রের শাসন ব্যবস্থা প্রচলিত থাকবে, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর 1971 সালে আমরা লক্ষ্য করেছি 80-90 দশকে যখন স্বৈরাচার এরশাদ বাংলাদেশের স্বৈরতন্ত্রের আবির্ভাব ঘটিয়েছিল, এবং 1991 সালে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন ঘটানোর পরেও আমরা দেখেছি গত কিছুদিন আগে 2 বছর তো সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতা ছিল। এই যে একটা গণতান্ত্রিক দেশে যে কারণেই হোক তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা থাকা, সেটা সেনাবাহিনী সমর্থিত সরকার, এটার জন্য বাংলাদেশের উন্নয়ন যে 50 বছর পিছনে চলে গিয়েছে, এটাই বাংলাদেশের ভেঙে পড়া। মাননীয় স্পিকার, এটা বলছি বাংলাদেশ রাষ্ট্রটি যদি ভেঙে পড়ে তাহলে বাংলাদেশ রাষ্ট্রটির ভবিষ্যৎ কি? আমরা বলছি ভেঙে পড়া মানে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ না হওয়ার পিছনে যে বাধাগ্রস্ত হয়, বাধাগ্রস্তরাই ভেঙে পড়া। তার মানে একটা এমন নয় যে বাংলাদেশটি 2 ভাগ হয়ে যাওয়া। মাননীয় স্পিকার, আমরা বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র সঠিক লক্ষ্যমাত্রা অর্জিত হবে, কিন্তু যখন আমরা নির্বাচনী ইশতেহারের সময় দেখি প্রত্যেকটি রাজনৈতিক দল বলছে আমরা ক্ষমতায় গেলে সংসদ যাব, ক্ষমতা না গেলে আমরা সংসদ যাব, তখন আমরা দেখি যে সংসদ বসছে ঠিকই, কিন্তু বিরোধী দল আসছে না, যারা জনগণকে আশার বাণী শোনাচ্ছেন আমরা ক্ষমতায় গেলে জনগণের উপকার করব, দেখবো তারা সংসদে না গেলেও ঠিকই সংসদ থেকে বেতন ভাতা উঠি নেন। তখন বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জিত হয় না বলেই, এবং পুরোপুরি অর্জিত হয় না বলেই আমরা বলি বাংলাদেশ ভেঙে পড়ে। মাননীয় স্পিকার, আজকে আমরা সামাজিক ক্ষেত্রে এটা বোঝাবো যখন বাংলাদেশে আমি অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন করছি, ঠিক তখন বাংলাদেশে আজকে নগরায়নের কারণে হোক কিংবা অন্য কারণে হোক, যখন পরিবারতন্ত্রের মাধ্যমে আত্মীয়তার বন্ধন সেটা যে কারণে সৃষ্টি হোক না কেন ধীরে ধীরে কমে যাচ্ছে, সংকটাপন্ন হয়ে যাচ্ছে, তখন মানুষের যে পরিবারের যে কাঠামো সেটি আগের যে শক্তিশালীতা ছিল ওটি কমে যাওয়ার কথা বললেন। যদি তাই হয়, পারিবারিক বন্ধনে যদি চিড়ি ধরে, তবে ঈদের সময় কেন বাসে বা ট্রেনে এত ভিড় হয়, সেটি কারণটি কি? মাননীয় স্পিকার, ঈদে যখন বাসে বা ট্রেনে করে এত ভিড় হয় গ্রামে ফিরে যাওয়ার জন্য, তখন হয় স্বপ্নে যাব বাড়ি আমার। মাননীয় স্পিকার, 1 বছর পিতা বা মাতার কোনো খোঁজ খবর নেই, শুধুমাত্র সৌজন্য বিনিময়ের জন্য 1 বছর পর আমি নারী ছুটে যাবো, এই জন্য হয় আপনাদের
মাননীয় স্পিকার, আজকে যখন আমি নারীর ক্ষমতায়নের কথা বলবো, আজকে যখন আমি বলবো নারীর ক্ষমতায়ন বাংলাদেশে থাকবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী একজন বসবাসকারী বা শহরে বসবাসকারী অনেক নারী যখন ইভটিজিং এর শিকার হয় কিংবা নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয় না, এখনো পর্যন্ত যেখানে বাংলাদেশের নারীর ক্ষমতায়নকে আমি নিশ্চিত করতে পারিনি, বাংলাদেশের নারীর নিরাপত্তাকে আমি নিশ্চিত করতে পারিনি, তখন বাংলাদেশে যে আমি নারীর মর্যাদা স্থাপন করতে চেয়েছিলাম সেই স্থাপন করতে পারিনি বলেই, এটি আমি প্রতিষ্ঠিত করতে পারিনি বলেই, কিংবা এই যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা পুরোপুরি বাধাগ্রস্ত হয়েছে বলেই আমরা বলছি বাংলাদেশ ভেঙে পড়ে, বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আজকে আমি এই প্রস্তাবটি সম্পর্কে কিছু কথা বলে গেলাম। আমার দলীয় মন্ত্রী এসে উপযুক্ত বিশ্লেষণের মাধ্যমে আমাদের প্রস্তাবটিকে আরো গঠনমূলক আঘাত দিয়ে যাবেন এবং দলীয় সংসদ সদস্য এসে আমাদের প্রস্তাবটিকে সুস্পষ্ট, সুসংহত ও সুদৃঢ় করে যাবেন। মাননীয় স্পিকার, আজকে যখন সাংস্কৃতিক দিক থেকে আমরা দেখি যে বাউল ভাস্কর্য ভাঙা হচ্ছে, আজকে যখন দেখি যে রিমিক্স গানের প্রভাব বাংলাদেশের সংস্কৃতিকে হারিয়ে দিচ্ছে মহাকালের পাতায় পাতায়, ঠিক তখন মাননীয় স্পিকার আমরা এই জিনিসটা লক্ষ্য করব, যে জাতীয় সঙ্গীত আমি গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে শহীদ মিনারে আমি 21শে ফেব্রুয়ারিতে ফুল দেই, সেই শহীদ মিনারে 22শে ফেব্রুয়ারিতে গিয়ে আমি পাশে দাঁড়িয়ে সিগারেট খাই কিংবা পিছনে বসে আমি ভালোবাসা বিনিময় করি, তখন মাননীয় স্পিকার বাংলাদেশ ভেঙে পড়ে। এই জন্যই আমরা বলছি যে ভেঙে পড়া মানে টুকরো টুকরো হয়ে যাওয়া নয়। টেবিলের উপরে একটি গ্লাস থাকলে সেই গ্লাসটি হয়তো ভেঙে গুঁড়ো হয়ে যায় কিংবা কোনো আকার থাকে না, হয়তো এই ভেঙে পড়ার পর থেকে আবার পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জিত হবে, আবার উন্নয়ন করতে পারবে। কিন্তু মাননীয় স্পিকার, ভেঙে পড়ার পরও এই যে উন্নয়ন করা, কিছু সময়ের বাধাগ্রস্ত হওয়া, এটি বাংলাদেশকে ভেঙে পড়া। তাই আমরা বলছি সঙ্গত কারণে বাংলাদেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে আজকের এই মহাসংসদে এই প্রস্তাবের জন্য পাশ হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। এবার আমি ফ্লোর দিচ্ছি মাননীয় বিরোধী দলের কর্তৃক উত্থাপিত আজকের প্রস্তাব সবকিছু ভেঙে পড়ে। সবকিছু বলতে তিনি বুঝিয়েছেন 1971 সালে যে অর্জিত বাংলাদেশ, এই যে রাষ্ট্রটি, এই জাতিটি, তা সবকিছু নাকি ভেঙে পড়ছে এবং ভেঙে পড়ার সংজ্ঞায়ন বলতে তিনি গিয়ে বলেছেন যে এই জাতির যে গঠন প্রক্রিয়া, সেই গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া, সেটি থমকে যাওয়া, সেটি স্থবির হয়ে পড়া, সেটি হচ্ছে ভেঙে পড়া। তিনি তার সংজ্ঞায়নে এই তিনটি শব্দ বলেছেন। বিরোধী দল থেকে মাননীয় স্পিকার আমাদের সুস্পষ্ট যে বিরোধিতা, সেটি হচ্ছে একটি জাতি, একটি রাষ্ট্র যদি তার গতিশীলতা থেমে যায়, সেই গতিশীলতা যদি থমকে যায়, স্থবির হয়ে যায়, তাহলে সেই জাতি বা রাষ্ট্রটি কখনো টিকে থাকতে পারে না। মাননীয় স্পিকার, পয়েন্ট অফ ইনফরমেশন আমি প্রশ্ন উত্থাপন করেছিলাম যে বাংলাদেশ রাষ্ট্রটি যদি আজকে ভেঙে পড়তে শুরু করে, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে? তারা সেই ভবিষ্যতের রূপরেখা দেখিয়ে যেতে পারেনি। আমরা বলছি বাংলাদেশ রাষ্ট্রটি ভেঙে পড়ছে না, বরং বাংলাদেশ রাষ্ট্রটি অসংখ্য ভাঙা এবং গড়ার খেলার মধ্য দিয়ে প্রতিনিয়ত বিকশিত হচ্ছে। এটি ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তিনি একটু আগে তার গঠনমূলক বক্তব্য বলে গেলেন, আমি ভেঙে পড়া বলতে বুঝেছি বাংলাদেশের গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া, কিন্তু আমি বলেছি বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্র হওয়ার পিছনে যে বাধাগ্রস্ত প্রক্রিয়া, এটাই ভেঙে পড়া। তিনি আমার বক্তব্যের সুস্পষ্ট বিরোধিতা করছেন মাননীয় স্পিকার, হয়তো সংজ্ঞার চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার, আমি পয়েন্টটি নিচ্ছি না, আপনি আপনার বক্তব্যে বলেছেন বলে বুঝতে হবে। মাননীয় স্পিকার, তারা বাংলাদেশ ভেঙে পড়বে না তখন প্রমাণিত হবে তাদের সংজ্ঞায়ন অনুসারে যদি বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়। মাননীয় স্পিকার, এবং সেই ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের যেটি মূল্যায়ন, সেটি হচ্ছে 2020 সালের মধ্যে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির মাথাপিছু আয় হবে $1000 বেশি। এবং সিপিডির একটি মূল্যায়ন বলেছে বাংলাদেশ যদি এই মুহূর্তে যে পরিমাণ অর্থনৈতিক গতিতে আগাচ্ছে, যদি নতুন কোনো গতিশীলতা নাও আসে, তাহলে বাংলাদেশ সর্বোচ্চ 2033 সাল পর্যন্ত সময় নেবে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য। আর যদি অর্থনৈতিক গতিশীলতা বাড়তে থাকে, তাহলে বাংলাদেশ 2033 নয় 2025 থেকে 26 আশাবাদ সুস্পষ্টভাবে বলে দেয় যে বাংলাদেশ ভেঙে পড়ছে না, বাংলাদেশ গড়ে উঠছে। মাননীয় স্পিকার, উত্থাপন করুন। আপনি বললেন 2020 সালের ভিতরে বা 2033 সালের ভিতরে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এখন আমাদের দেশে মাথাপিছু আয় $690, তারপর আমরা রাস্তায় একজন ভিক্ষুক দেখি, পথে একটি শিশুকে ঘুমাতে দেখি। এই যে বৈষম্য, এই বৈষম্য তখনও যদি থাকে, তা কি বাধাগ্রস্তকে প্রমাণ করছে না? আপনারা মধ্যম আয়ের দেশের কথা বলেছেন, সংজ্ঞায়নে বৈষম্যের কথা বলেননি, তাই আজকের বিতর্কে সেটি প্রাসঙ্গিক নয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা সামাজিকীকরণের কথা বলেছেন, তারা রাজনৈতিক চেতনার কথা বলেছেন, তারা সাংস্কৃতিক কাঠামোর ভেঙে পড়ার কথা বলেছেন, তারা মুক্তিযুদ্ধের চেতনার ক্ষয়ে যাওয়ার কথা বলেছেন। মাননীয় স্পিকার, কিন্তু সুস্পষ্টভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যদি গত 38 বছরে ভেঙে যেত বা ভেঙে পড়ার প্রক্রিয়া অবিরত চালু থাকতো, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আজকে আরেকটি আফগানিস্তানে পরিণত হতো, আরেকটি পাকিস্তানে পরিণত হতো। মাননীয় স্পিকার,
কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটি আফগানিস্তান হয়নি, বাংলাদেশ রাষ্ট্রটি পাকিস্তান হয়নি। এই রাষ্ট্রটিকে সারা বিশ্বে বাজেট দেয়। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যখন বিশ্বের মধ্যে অন্যতম উচ্চতর প্রবৃদ্ধি ধরে রাখে এবং সেই প্রবৃদ্ধির আশাবাদ নিয়ে একসময় মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য এগিয়ে যায়। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যখন স্বৈরাচারকে হটিয়ে বাংলাদেশের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসে, বাংলাদেশের সংবিধানে আবার যখন এই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনার যখন পুনর্নির্মাণ ঘটে, তখন প্রশ্নই ওঠে না যে বাংলাদেশ ভেঙে পড়ছে, বরং বাংলাদেশ ধীরে ধীরে গড়ে উঠছে। মাননীয় স্পিকার, অনেক বাধা আছে, অনেক বিপত্তি আছে, অনেক প্রতিকূলতা রয়েছে, যেগুলো প্রতিটি রাষ্ট্রের নির্মাণের ক্ষেত্রে থাকে। উত্থাপন করুন। আপনি কি আমাদের ভেঙে পড়ার সংজ্ঞা মেনে নিচ্ছেন? আমি আপনাদের ভেঙে পড়ার সুস্পষ্ট সংজ্ঞা মেনে নিয়েছি এবং আমরা বলছি যে বাংলাদেশ থমকে যায়নি, বাংলাদেশ স্থবির হয়নি, বাংলাদেশ অসংখ্য বাধা সত্ত্বেও গতিশীল রয়েছে, অসংখ্য প্রতিকূলতা সত্ত্বেও থমকে গিয়ে সম্পূর্ণ দাঁড়িয়ে পড়েনি বা পিছু হটে আসেনি বা বসে পড়েনি, গতিতে এগিয়ে চলছে। মাননীয় স্পিকার, আজকে বৈশ্বিক মহামন্দা আমরা দেখেছি এবং সেই বৈশ্বিক মহামন্দার মধ্যেও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে বাংলাদেশের আগামী অর্থ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 6.5%। মাননীয় স্পিকার, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে 5.9%। বাংলাদেশ সেই সব ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে থমকে যায়নি। মাননীয় স্পিকার, বাংলাদেশের রাজনৈতিক ছিল, তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন। মাননীয় স্পিকার, তখনও বাংলাদেশ নামক রাষ্ট্রটি একটি সামরিক সমর্থিত অগণতান্ত্রিক বটমূলের যে উৎসব সেটিকে জাতীয় উৎসবে পরিণত করে। বাঙালি যখন ধর্মনিরপেক্ষ একটি জাতি হয়ে গড়ে ওঠে, বাঙালি সংস্কৃতির বিকাশ যখন প্রগতিশীল ধারায় আবর্তিত হয়, বাঙালির মৌলিক যে চেতনা সেটি যখন একটি প্রগতিশীল চেতনার দিকে বিকশিত হয়, তখন বলতেই হয় বাঙালি জাতি গড়ে উঠছে, বাঙালি জাতি স্থবির হয়ে যায়নি, বাঙালি জাতি থমকে দাঁড়ায়নি, বাঙালি জাতি গতিশীলতার মাধ্যমে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে এগিয়ে চলছে। তাই আজকের এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত না হয় সেই অনুরোধ রেখে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতাকে। এবার আমি ফ্লোর দিচ্ছি মাননীয় সরকার দলীয় মন্ত্রীকে। বাংলাদেশকে বুঝিয়েছেন এবং ভেঙে পড়া বলতে বুঝে গেছেন বাধাগ্রস্ত হওয়া। বাধাগ্রস্ত হওয়া বলতে তিনি বুঝিয়েছেন থমকে যাওয়া বা স্থবির হওয়া, এবং এই স্থবির হওয়া একটি উন্নয়ন যখন হবে আরেকটি উন্নয়ন হওয়ার পথে যখন বাধাগ্রস্ত হয় সেই উন্নয়ন সেটি বাধাগ্রস্ত হবে। কিন্তু আপনারা যেটি বলে গেলেন যেখানে প্রতিকূল অবস্থা, সেই প্রতিকূল অবস্থাও কিন্তু একটি বাধাগ্রস্তর ভেতরে পড়ে যায়। পক্ষে মতান্তরে আপনারা কিন্তু আমাদের কথাটি বলে গেলেন, এখানে আপনাদের কথাটি সেখানে বাধাগ্রস্ত হলো, এবং বাধাগ্রস্ত হওয়ার কোন কোন ক্ষেত্রগুলোতে বাধাগ্রস্ত হয় সেই ক্ষেত্রগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে করে দিয়ে গেছেন। রাজনৈতিক সংস্কৃতি, মাননীয় স্পিকার, কিভাবে রাজনৈতিক ক্ষেত্রগুলোতে বাধাগ্রস্ত হয় সেটি দেখাচ্ছি। গণতন্ত্রের খোলস যখন পরিবারতন্ত্রে প্রবেশ করে তখন ঠিক এদেশের গণতন্ত্রের যে চর্চা ছিল সেই চর্চাটি আজকে বাধাগ্রস্ত হচ্ছে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, এখনো রাজনীতির যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দিয়ে যখন বাংলাদেশ বারবার সম্মুখীন হয় গণতন্ত্র প্রাণকেন্দ্র সংসদ বর্জন করে, যেখানে সংসদে চর্চা করা হবে, সেই সংসদে আজকে সামনের সিটে বসা নিয়ে বিরোধী দল যখন সংসদ বর্জন করে তখন সেটি বাধাগ্রস্ত হয়। মাননীয় স্পিকার, এই জন্য আমরা বলছি আমাদের দেশে বাধাগ্রস্ত হয়। এবার লক্ষ্য করুন রাজনৈতিক গুণগত ইতিবাচক পরিবর্তন, এখনো আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের গুণগত ইতিবাচক পরিবর্তন সাধন করা হয়নি। কাদা ছড়াছড়ি রাজনীতি সংস্কৃতির মধ্যে তারা বিরাজমান রয়েছে। মাননীয় স্পিকার, এর কারণে আজকে দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনীতি এবং বারবার বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে। এই যে একটা বাধাগ্রস্ত বাংলাদেশ উন্নয়নের যে পথে বাধাগ্রস্ত, এটি থমকে যাওয়া, এটি উন্নয়নের পথে বাধাগ্রস্ত চর্চা। আপনি বলছেন যে বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, তাহলে বাংলাদেশের গণতন্ত্র কি থমকে গিয়েছে এবং স্থবির হয়েছে কিনা সেটি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যান। বাংলাদেশের গণতন্ত্র তো সেই 90 দশকের সময় যখন স্বৈরশাসক এরশাদ চৌধুরী তখন তো থমকে গেছিল, এবার যখন তত্ত্বাবধায়ক সরকার আসে তখনই তো সেটি বাধাগ্রস্ত হয়েছিল, সেটি তো থমকে গেছিল, এবং এটি প্রমাণ করে যে বাংলাদেশের গণতন্ত্র সুষ্ঠু ধারার রাজনীতিতে পরিবর্তন আনতে সেটি বাধাগ্রস্ত সৃষ্টি করে। মাননীয় স্পিকার, এবারে আসে অর্থনৈতিক ভিত্তি দিচ্ছে না, অর্থনৈতিক ভিত্তি। ছোটবেলায় যখন শিল্পক্ষেত্রে আমরা পড়েছিলাম যে নদীর পানি টলমল, আর এখনকার শিশুরা পড়ে বুড়িগঙ্গার কালো পানি কালো ঝলমল দুর্গন্ধে। এই যে শিল্পক্ষেত্রে যে বর্জ্য পদার্থ নির্ধারণ বুড়িগঙ্গার তীরে সেটিকে নিক্ষিপ্ত করা হয়, এবং বাংলাদেশে সেই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে পরিবেশ দূষণের ফলে বাংলাদেশের যে অর্থনৈতিক বাধাগ্রস্ত হচ্ছে, এটিও একটি বাধা। মাননীয় স্পিকার, এটিও আমাদের কাছে একটি বাধা হিসেবে দেখিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, এবার সাংস্কৃতিক বাধার কথা আসে। আজকে আমাদের সংস্কৃতি যে চলচ্চিত্র, আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি সারা বিশ্বে যেখানে আমাদের নিজের সংস্কৃতিকে তুলে ধরার কথা সেখানে আমরা বাধাগ্রস্ত। অশ্লীলতা বা নগ্নতার কালো ছয়
আমাদের সংস্কৃতি আজকে শেষ। আমাদের বাংলা সিনেমার চলচ্চিত্র আজকে খাইছি তোরে, খবর আছে, ধরছি তোরে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো লিভিং টুগেদারের মতো একটি চলচ্চিত্র এসে আমাদের সংস্কৃতিকে সেখানে ধ্বংস করে দেয়, আমাদের সংস্কৃতিকে সেখানে দৃশ্যের দরবারে তুলতে পারে না। সেটি হচ্ছে আমাদের সংস্কৃতিকে বাধাগ্রস্ত করা। মানুষ স্পিকার আজকে নিচ্ছি না। এবার আমাদের সংস্কৃতি, আমাদের যে রাজনৈতিক, আমাদের যে সামাজিকীকরণ প্রক্রিয়া, যৌতুকের কালো থাবায় আজকে মানুষ স্পিকার আমাদের দেশের গ্রামের যে সকল নারীরা রয়েছে তারা কিন্তু আজকে রাস্তাঘাটে এবং তাদের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই খবর আমরা প্রায়ই আজকে দেখতে পাই। মানুষ স্পিকার পেপারের পত্রিকা সেটি আসে। মাননীয় স্পিকার আজকে যখন একজন মুক্তিযোদ্ধা যখন পেটের ভাতের ক্ষুধার অভাবে রাস্তার মোড়ে বা ভিক্ষা করতে যায়, সেটি হয় আমাদের দেশের মুক্তিযোদ্ধার চেতনায় বাধাগ্রস্ত হওয়া। আমাদের যে স্বাধীন সার্বভৌমত্ব দেশের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাধাগ্রস্ত করা, সেই স্বপ্ন নির্মাণে। মাননীয় স্পিকার আজকে যখন আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে চেতনায় বিশ্বাসী করেছিলেন এবং সেই চেতনা 1975 সালে যখন বাংলাদেশের সমস্ত ক্ষেত্রগুলোকে জাতীয়করণ করা হয়, 90 দশকে তখন সেইটিকে জাতীয়করণ এবং বেসরকারীকরণ করা হয় এবং বর্তমানে সেটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করা হয়। এই যে একটি প্রক্রিয়া বারবার আমরা সাধারণ জনগণ কোনটি বেছে নেব সেটি পর্যন্ত আমরা করতে পারি না এবং এই যে আমরা না নেওয়ার প্রক্রিয়াটা সেটি আমাদেরকে একটা বেছে নিচ্ছি আবার সেটিকে অতিক্রম করে আরেকটি নিতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাধাগ্রস্ত। মাননীয় স্পিকার এবারে নির্বাচনে যুদ্ধাপরাধীদের পরাজয় এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচার দুটি আমাদের কোর্ট ভেঙে পড়াকে ইঙ্গিত করে। কিছু সময়ের জন্য তো সেটি বাধাগ্রস্ত হয়েছে এবং যুদ্ধাপরাধীদের বিচারটা এখনো সম্পাদন করা হচ্ছে না এবং যুদ্ধাপরাধীদের বিচার যখন প্রক্রিয়াতে চলেছিল এবং বিচার কার্যক্রম করা হবে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে তার সংজ্ঞানে বলেছেন বাধাগ্রস্ত হওয়া, স্থবির হয়ে পড়া এবং থমকে যাওয়া, এবং তিনি এখন যুক্তি উত্থাপন করছেন কিছু সময়ের জন্য সেটি যদি থেমে যায়, সেটি দুটি একটি ডান দিক সম্পর্ক রয়েছে বলে আমরা বিশ্বাস করি। ভিতরে জাতীয় ঐক্যমতে পৌঁছাতে পারে নাই। রাজনীতি কেউ জাতীয়তাবাদী মতবাদে বিশ্বাস করে, কেউ বাঙালি মতবাদে বিশ্বাস করে। এই যে রাজনীতিবিদদের মতৈক্যে পৌঁছাতে না পারার ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনৈতিক যে চর্চা সেটি বাধাগ্রস্ত হচ্ছে। মাননীয় স্পিকার এবং এই সকল প্রত্যেকটি কারণের পেছনে আমরা যেটি দেখছি, আমরা বলছি আমাদের দল থেকে প্রত্যেকটি একটু একটু করে যদি উন্নয়নের ধারাটি একটু যে পর্যায়ে নিয়ে যাওয়ার কথা সেই পর্যায় পর্যন্ত নিয়ে যেতে না পারলে সেটি হবে বাধাগ্রস্ত। আমাদের দল থেকে আমরা বারবার একই কথা বলছি, মতান্তরে আপনারা যে প্রতিকূলতার পরিবেশ করছেন এবং ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, আমরা সকলে স্বপ্নে বিশ্বাস করি এবং স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু সেই স্বপ্নে যতদিন পর্যন্ত আমাদের বাস্তবায়ন করতে না পারবো ততদিন পর্যন্ত সেটি আমাদের কখনো লক্ষ্য অর্জিত হবে না এবং অর্জিত হওয়ার যে পূর্ব শর্তটি থাকে সেই পূর্ব শর্তটি যদি আমাদের বাস্তবায়ন করার জন্য আগে না দেওয়া হয় এবং সেই পূর্ব শর্ত যদি আগে না দেওয়া হয় সেটি হচ্ছে বাধাগ্রস্ত বা সেটি হচ্ছে থমকে যাওয়া। মাননীয় স্পিকার তারা বলে গেছেন বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটগুলো অতিক্রম করে তারা এগিয়ে যাবে, কিন্তু আমরা কি করে বলবো যে যেখানে আমাদের অর্থনৈতিক ভিত্তি, রাজনৈতিক সাংস্কৃতিক কাঠামো এখনো দুর্বল অবকাঠামোর উপরে দাঁড়িয়ে আছে এবং বারবার বাধাগ্রস্ত হচ্ছে, সেখানে তো আমাদের সেই ক্ষেত্রগুলোতে বারবার ভেঙে পড়ে বলে আমরা দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার তাই প্রস্তাব জন্য সংসদে গৃহীত হয় সে আহ্বান রেখে বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। এবার ফ্লোর দিচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা। প্রস্তাব উত্থাপন করেছেন সবকিছু ভেঙে পড়ে। মাননীয় স্পিকার আজকে তারা সবকিছু বলতে বাংলাদেশকে বুঝিয়েছেন। ভেঙে পড়া বলতে বাধাগ্রস্ত হওয়া, থমকে যাওয়া, স্থবির হওয়া। মাননীয় স্পিকার আমি খুব চমৎকারভাবে এদিক থেকে লক্ষ্য করছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী যখন বক্তব্য দিচ্ছেন প্রত্যেকটি উদাহরণ ধরে তারা পুরো সময়টি ধরে একটি কথা বলার চেষ্টা করছেন, সবকিছু বাধাগ্রস্ত হচ্ছে, এবং কিছু কিছু সময় বলতে চেষ্টা করছেন সবকিছু থমকে যাচ্ছে, কিন্তু স্থবির হয়ে গেছে এরকম একটি উদাহরণ আজকে তাদের দিক থেকে আসেনি। মাননীয় স্পিকার এটি হচ্ছে তাদের আজকের দলের তাদের স্ট্র্যাটেজিগত সবচেয়ে বড় একটি দুর্বলতা। মাননীয় স্পিকার আজকে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মন্ত্রী গণতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, 90-এর সময়তে থমকে গিয়েছে। মাননীয় স্পিকার আমি একটু পেছনের দিকে যাচ্ছি। মাননীয় স্পিকার 1952 সালে আমাদের উপর বাধা এসেছিল, আমরা সেটিকে অতিক্রম করেছি। আমাদের যে রাজনৈতিক চর্চা সেটা কখনো থমকে যায়নি, সেটা কখনো স্থবির হয়ে যায়নি। মাননীয় স্পিকার
সেই সূত্র ধরে 1971-এ আমরা স্বাধীনতা অর্জন করেছি, 75-এ আমাদের দেশ সামরিক শাসন এসেছিল, 90-এ আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি এবং তাদের ভাষা মতো 90-এ আমাদের গণতন্ত্র থমকে গিয়েছে, কিন্তু আমাদের ভাষা মতো আসলে 90 থমকে যায়নি, বরং গণতন্ত্র চর্চাটি সেখান থেকে শুরু হয়েছে মাননীয় স্পিকার। এবং সেই সময় এসে গণতন্ত্রের চর্চা যে শুরু হয়েছে, তাদের সংজ্ঞার মতে আজকে গণতন্ত্র এখন পর্যন্ত স্থবির হয়ে যায়নি, গণতন্ত্রের চর্চাটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে মাননীয় স্পিকার। নূর হোসেন রক্ত দিয়েছে যখন 2006 সালে মাননীয় স্পিকার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছিল, থমকে যাওয়ার আভাস পেয়েছিল মাননীয় স্পিকার, তখন এদেশের মানুষ জেগে উঠেছিল। যখন সামরিক ছায়া একটি কালো হাত এসে পড়েছিল এবং আবার সামরিক শাসন আসার একটি ছায়া আমরা দেখতে পেয়েছি, সেই জায়গা থেকে এই দেশের মানুষ আন্দোলন করে সেই ছায়াকে দূর করেছে, গণতন্ত্রের চর্চাটি অব্যাহত রেখেছে, কখনো স্থবির হয়ে যায়নি, সামনের দিকে এগিয়ে গেছে। ঠিক এই বিষয়টি আজকে এখানে প্রমাণ করে যে কখনো বাধাগ্রস্ত হতে পারে, থমকে যায় না, স্থবির হয় না মাননীয় স্পিকার। এটি হচ্ছে আজকে আমাদের দিক থেকে সবচেয়ে বড় কথা। কিন্তু কিছুদিন আগে রিপোর্টে দুর্নীতির অবস্থানটি কোথায় তারা আসলে জানেনি। দুর্নীতি থেকে আমরা স্থবির হয়ে গেছি মাননীয় স্পিকার, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার, এই বিষয়টা তারা আজকে বুঝতে চাচ্ছে না। মাননীয় স্পিকার কথা বলেছেন আমার দেশে অশ্লীলতায় ভরে যাচ্ছে, খাইছি তোরে ধরছি তোরে এই ধরনের চলচ্চিত্রে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শ্যামল ছায়া, মাটির ময়না বা ব্যাচেলর, এই ছবিগুলো আসলে কোন বিষয়কে ইঙ্গিত করে, কোন বাধাগ্রস্ত হওয়াকে ইঙ্গিত করে, কোন থমকে যাওয়াকে ইঙ্গিত করে, কোন স্থবির হওয়াকে ইঙ্গিত করে চলচ্চিত্র অঙ্গনে, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এখন পর্যন্ত বুঝতে পারছি না মাননীয় স্পিকার। এখন বরং পূর্বের চেয়ে অশ্লীলতাকে দূর করে আমাদের দেশে ভালো চলচ্চিত্র তৈরি হচ্ছে, যার প্রমাণ হচ্ছে জাগো ছবি, যার প্রমাণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে খুব গুরুত্বপূর্ণ যে উত্থাপন করুন। আপনি যে বললেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো বাংলাদেশের সংস্কৃতির সাথে বিশ্বাস করে, সেখানে লিভিং টুগেদার হচ্ছে, এটা কি আমাদের সংস্কৃতি? মাননীয় স্পিকার, সংস্কৃতির চলমান ধারা এবং আমি আপনি যেখানে অবস্থান করছি সেই জায়গায় আমাদের অবস্থানের বাস্তব চিত্রকে তুলে ধরা যদি আমার সংস্কৃতির একটি চিত্র না হয়, তাহলে আর কিছু বলার নেই এই সংসদে মাননীয় স্পিকার। আমাদের জীবনের জটিলতাকে তুলে ধরা হচ্ছে আমাদের চলচ্চিত্রের কাজ, আমাদের জীবন চিত্রকে তুলে ধরা হচ্ছে আমাদের চলচ্চিত্র কাজ। সেটি যদি সুনিপুণভাবে তুলে ধরতে পারে, তাহলে সেটি কখনো বাধাগ্রস্ত নয়, সেটি কখনো স্থবির হয়ে যাওয়া নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উত্থাপন করুন। তিস্তা ব্যারেজে ঠিকমতো পানি সরবরাহ না করার কারণে ভারত থেকে বাংলাদেশের উত্তরাঞ্চল দীর্ঘদিন থেকে মরুকরণ বিরাজ করছে এবং এই মরুকরণের কারণে উত্তরাঞ্চলের 3 মাস এখনো মঙ্গা বিরাজ করে। এই যে স্থবির হয়ে থাকা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মাননীয় স্পিকার, তার উত্তরটি এরকম যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী তিস্তা পানির সেই চুক্তিটি করে এসেছেন মাননীয় স্পিকার, সেটি মনে হয় তার জানা নেই মাননীয় স্পিকার, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ আজকে সফলতা পেতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা স্থবির হয়ে গিয়েছি, মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা থমকে গিয়েছি মাননীয় স্পিকার, কখনো যায়নি মাননীয় স্পিকার। মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি আমাদের দেশে এসেছিল, এক সময় গাড়িতে পতাকা নিয়ে ঘুরে বেরিয়েছিল মাননীয় স্পিকার, সেই তাদেরকে মাননীয় স্পিকার এই দেশের তরুণ সমাজ, আমি আপনি আমরা যারা আছি মাননীয় স্পিকার, সেই গত নির্বাচনে তাদেরকে হটিয়ে মাননীয় স্পিকার মুক্তিযুদ্ধের চেতনাকে আবার সমুন্নত রেখেছে, মুক্তিযুদ্ধের বিরোধী চেতনাকে আবার হটিয়ে দিয়েছে, এবং আমাদের মধ্যে যে মুক্তিযুদ্ধের চেতনাটি, সেই মুক্তিযুদ্ধের চেতনাটি এখনো সমুন্নত আছে, এই বিষয়টি প্রমাণ করে মাননীয় স্পিকার। কারণ আমরা তাদেরকে হটিয়েছি, তাদেরকে হটিয়ে আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছি, এবং আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের কথা জোর গলায় বলছি, আমরা সেমিনার করছি, আমরা আন্দোলন করছি, এবং যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে এই সরকার পদক্ষেপ নিচ্ছে, এবং এই বিষয়গুলো কখনোই ইঙ্গিত করে না যে স্থবির হয়ে যাওয়া, থমকে যাওয়া মাননীয় স্পিকার। এটি হচ্ছে আজকে আমাদের বড় সফলতা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সার্বিকভাবে তাদের দিক থেকে যে বিষয়গুলো আসছে, তাদের সংজ্ঞায়ন অনুযায়ী আজকে ভেঙে পড়া মানে বাধাগ্রস্ত হওয়া, থমকে যাওয়া, স্থবির হয়ে যাওয়া মাননীয় স্পিকার। তাদের দিক থেকে যতগুলো উদাহরণ এসেছে, প্রত্যেকটা উদাহরণে তারা বলছে যে বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু তারা এই বিষয়টি বুঝতে পারছে না যে বাধাগ্রস্ত হওয়া মানে থমকে যাওয়া বা স্থবির হয়ে যাওয়া না। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা অনেক বেশি শক্তিশালী হচ্ছে, আমাদের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হচ্ছে, আমাদের রাজনৈতিক চেতনা অনেক বেশি শক্তিশালী হচ্ছে, রাজনীতির ক্ষেত্রে আমরা অনেক নতুন সংস্করণ আসছি, আমরা কাউন্সিল করছি, এবং রাজনীতির মধ্যে আমরা ধীরে ধীরে উন্নত করছি, আমাদের গণতন্ত্র চর্চা হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। সময় সংক্রান্ত পয়েন্টটি নিচ্ছি, যেহেতু শেষ করার আগে আপনি পয়েন্টটি তুলেছেন, সে কারণে নিচ্ছি। আমি পরবর্তী বক্তাকে ফ্লোর দেওয়ার আগে সংসদের সামনে একটি ঘোষণা দিতে যাচ্ছি যে সংসদ অধিবেশনে এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর আব্দুল সোবহান।
আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই অধিবেশনে তিনি আমাদের মহামান্য রাষ্ট্রপতি হিসাবে বিবেচিত হবেন। সে কারণে মাননীয় সংসদ সদস্য অর্থাৎ আপনারা দর্শকদেরকে আমি দাঁড়িয়ে তাকে সম্মান জানানো। মাননীয় সংসদ সদস্যদের ধন্যবাদ সম্মান প্রদর্শনের জন্য। এবার আমি ফ্লোর দিচ্ছি মাননীয় সরকারি দলের সদস্যকে। ধন্যবাদ। সুন্দর করে তাদের বিরোধিতা করে গেলেন, কিন্তু আমার দলের প্রধানমন্ত্রী প্রস্তাবটি উত্থাপন করার পর কিন্তু বলেছিলেন বাংলাদেশের উন্নয়ন যে বাধাগ্রস্ত হচ্ছে, অর্থাৎ আমাদের দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী একবারও বলে যাননি যে বাংলাদেশ এই যে বাধাগ্রস্ত হচ্ছে তারপর আর কখনোই উন্নত হতে পারছে না। অর্থাৎ আমরা যে জায়গায় বিতর্কের জন্য দাঁড়িয়েছি আমাদের জায়গাটি হলো আমরা বাধাগ্রস্ত হচ্ছি, আর এই বাধাগুলো আমাদের থমকে দিচ্ছে আর কোনো কোনো জায়গায় স্থবির করে দিচ্ছে মাননীয় স্পিকার। আর আমরা এটি জানি একটি শব্দের সমার্থক অর্থ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ অনুযায়ী ব্যবহার হয়, যখন যেটি যেখানে প্রয়োজন একটি অর্থ তিনটি অর্থ আমরা একটি ক্ষেত্রে কখনো প্রয়োগ করতে পারি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, চলে যাচ্ছে যুক্তি খণ্ডনে। মাননীয় উপনেতা এসে বললেন যে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সমুন্নত। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সমুন্নত, কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে কোথায়? আমাদের যখন আজ রাজনীতির চর্চা হচ্ছে, আজ ছাত্র রাজনীতি, জাতীয় রাজনীতি, আমরা যে কোনো দিকেই তাকাই না কেন মাননীয় স্পিকার, আমাদের গণতন্ত্র আজ বাধা। এইমাত্র বললেন যে তারা কখনোই নাকি বলেননি যে বাধা সত্ত্বেও বাংলাদেশ কখনো উন্নত হতে পারছে না, অথচ তাদের মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলে গিয়েছেন যে এই বাধাগুলোর কারণে বাংলাদেশের উন্নয়ন স্থবির হয়ে যাচ্ছে, থমকে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমার যতদূর আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উন্নয়নের বাধাগ্রস্ততা তুলে ধরেছিলেন, এবং উন্নয়নের বাধাগ্রস্ত আমরা ভেঙে পড়া বলতে কি বুঝি? একটি জিনিস ভেঙে গেলে যখন এই স্থবিরতা বা থমকে যাওয়া হয়, আমরা একটা রেসের উদাহরণ দিই। একটি রেসে যখন কতজন প্রতিযোগীর নামে নিচ্ছি না, প্রতিযোগী নামে, তখন যদি একজন প্রতিযোগী দাঁড়িয়ে পড়ে তখন কিন্তু তার জন্য তার লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হয়ে পড়ে। আমরা এই বাধাগ্রস্ততাকে বোঝাচ্ছি যে আমরা বিশ্ব উন্নয়নের বাজারে নেমে যখন প্রতিযোগিতা করছি, আমাদের দরকার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সব ক্ষেত্রে উন্নয়ন। আর এই উন্নয়নগুলো আজ 40 বছর পার হয়ে যাওয়ার পরও বাধাগ্রস্ত হচ্ছে কোন কোন ক্ষেত্রে মাননীয় স্পিকার? আমি প্রথমে উল্লেখ করেছি নিচ্ছি না, গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। তারপরে লক্ষ্য করুন গণতন্ত্র স্থবির হয়ে গেছে, কোনো সম্ভাবনা আছে স্থবির হয়ে যাওয়ার? মাননীয় উপনেতা, আপনি যা বললেন স্থবির হয়ে গেছে, আপনি কি বলতে পারবেন যে আমাদের দেশের গণতন্ত্র সুস্থ ধারায় পরিচালিত হচ্ছে? আমাদের দেশের গণতন্ত্রে আজ যখন আবু বকরের মতো একজন ছাত্র, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র, একে প্রমাণ করে যে সেই ছাত্রের যে স্বাধীনতা, সেই ছাত্রের যে অধিকার তা রক্ষিত হচ্ছে। মাননীয় স্পিকার, চলে যাচ্ছে আমাদের মূল কথায়। মাননীয় স্পিকার, আমার দলের প্রধানমন্ত্রী আমাদের যে প্যারামিটারগুলো দিয়ে গিয়েছিলেন সেগুলোর লক্ষ্য ছিল কি, যে এই কাঠামোগুলোতে আমরা বাধাগ্রস্ত হয়ে পড়ছি, আর এই বাধাগ্রস্ত হওয়ার ফলে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। আমরা যে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছি, সেই পরিচিতি থেকে যখন আমরা উন্নত দেশের দিকে ধাবিত হতে যাব, এই ক্ষেত্রগুলোতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। কিভাবে? আমরা যখন গণতন্ত্রের চর্চা সঠিকভাবে করতে পারছি না, নিচ্ছি না, তখন আমরা যে কোনো কাজ রাষ্ট্র যখন হাতে নেয়, রাষ্ট্র সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে পারে না, আর যদি করে 5 বছর বা 5 বছর পর ধারাবাহিকভাবে তা বদল হয়ে যায়। অর্থাৎ একটি পরিকল্পনা হয়, আবার এসে আরেকটি পরিকল্পনার ফাইল জমা হয়। মাননীয় স্পিকার, এই যে বাধা, এই বাধা কি আমাদের দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে, গতিশীল রাখছে? মাননীয় স্পিকার, আমরা উন্নয়ন বলতে কি বুঝি? যে ধারা, যে প্রবৃদ্ধি বছরের পর বছর ঊর্ধ্বগতিতে থাকবে, কিন্তু আমাদের দেশে কি হয় মাননীয় স্পিকার? আমাদের দেশে যখন সিডর আসে, নিচ্ছি না, আমাদের দেশে যখন সিডর এসে আমাদের অর্থনীতির সম্পদ বিনষ্ট করে দিয়ে যায় মাননীয় স্পিকার, তখন কিন্তু আমাদের দেশকে পুনরায় দাঁড়াতে হয়, কিন্তু ওই যেটুকু সম্পদ আমাদের নষ্ট হয় ততটুকু যে বাধা সৃষ্টি করে, সেই বাধা কিন্তু আমাদের অর্থনীতিকে থমকে দিচ্ছে সময়ের জন্য, আর সেই থমকে যাওয়ার ফলে আমাদের উন্নয়ন ধীরে ধীরে যাচ্ছে। অর্থাৎ যে মাত্রা থাকার প্রয়োজন ছিল, সেই মাত্রাটি কিন্তু ব্যাহত হচ্ছে মাননীয় স্পিকার। আর এর জন্যই আমরা বলছি সবকিছু ভেঙে পড়ে। অর্থাৎ বাঙালি যখন আশা নিয়ে ওঠে, নিচ্ছি না, তখন আমাদের সেই আশাটি ভেঙে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা যদি এরপর আসি, পয়েন্ট অফ ইনফরমেশন, নিচ্ছি না, মুক্তিযুদ্ধের যে চেতনার কথা আমরা বারবার বলি, আমরা মুক্তিযুদ্ধকে লালন করি। আমরা, আমার স্পিকার, আপনি কি বলতে পারেন যে গত 2 মাস আগে বগুড়ার একজন মুক্তিযোদ্ধা মারা যায় কিডনি
অস্ত্রোপচার না করতে পারার জন্য সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে যখন প্রতিটি শিক্ষার্থীর কাছে হাত পেতে বলে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সরকার ওই মুক্তিযোদ্ধার পরিচর্যা করতে পারছে না, সেই মুক্তিযোদ্ধার অধিকার কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে মাননীয় স্পিকার। আর একটি রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার রক্ষা করার দায়িত্ব সেই দেশের পরিকল্পনা গ্রহণ করতে পারে না বা পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করতে পারে না, তখন কিন্তু মাননীয় স্পিকার আমাদের উন্নয়ন ব্যাহত হয়। আর এই ব্যাহত হওয়ার ফলে কি হচ্ছে মাননীয় স্পিকার, আমরা পিছিয়ে পড়ছি। এই পিছিয়ে পড়াটা কিন্তু গতিশীলতাকে নির্দেশ করে না মাননীয় স্পিকার। শ্যামল ছায়া, মাটির ময়না সংস্কৃতির একটি অঙ্গ, কিন্তু এই দুটি সিনেমা কি বলবো কথা বাসর ঘরে মন বসে না পড়ার টেবিলে, এইসব সিনেমাকে দূর করতে পারছে মাননীয় স্পিকার? এইসব সিনেমাতে কাট পিস পর্নোগ্রাফি দূর করতে পারছে মাননীয় স্পিকার? আজও কি হলের পরিবেশ সেই আগের পরিবেশে যাচ্ছে মাননীয় স্পিকার? সেই 80 দশকে যখন সবাই হলমুখী ছিল, আর এখন কেন হল বিমুখ মাননীয় স্পিকার? এই যে হল বিমুখতা, এটাকে সংস্কৃতির স্থবিরতা বা থমকে যাওয়াকে নির্দেশ করে না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমাদের দেশে যে অবকাঠামোগত দুর্বলতা রয়েছে, আমাদের সেই অবকাঠামোগত দুর্বলতা আমাদের অর্থনীতিকে থমকে দিচ্ছে মাননীয় স্পিকার। কিভাবে? আমাদের দেশে সুচিকিৎসা সবকিছুর বাস্তবায়ন করবার জন্য দরকার অবকাঠামো, কিন্তু আমাদের দেশের অবকাঠামোগুলো হয় সেই আমাদের দেশের রাজনীতিবিদরা তৈরি করবার সময় টাকা মেরে দিচ্ছেন, তারা প্রাণের ঢেউটিন মেরে দিচ্ছেন, প্রাণের খাদ্য ধান চাল মেরে দিচ্ছেন, তখন কিন্তু আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এজন্যই বলছি মাননীয় স্পিকার, হ্যাঁ পয়েন্টটি নিচ্ছে আপনি 10 সেকেন্ডের মধ্যে। এজন্যই বলছি যে আমাদের বাংলাদেশের উন্নয়নের যে ধারা ব্যাহত হচ্ছে এবং এজন্য বলছি ভেঙে পড়ছে সবকিছু। তাই আজকে যেন এই সংসদে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য। আজকে প্রস্তাবটা উত্থাপন করবার পরে সরকারি দলের প্রধানমন্ত্রী বলেছিলেন ভেঙে পড়া মানে হচ্ছে বাধাগ্রস্ত হওয়া বা থমকে যাওয়া, স্থবির হওয়া। এবং প্রধানমন্ত্রী কখনোই বলে জানে যে কিছু সময়ের জন্য যদি থমকে যায়, পরে যদি সেদিকে উতরে ওঠে, তাহলে সেটি থমকে যাওয়া হবে। স্পিকার ওনার সংজ্ঞানে স্পষ্ট ছিল যে ভেঙে পড়া মানে হচ্ছে থমকে যাওয়া বা স্থবির হওয়া, কিন্তু তার দলের যে উদাহরণগুলো এসেছে সবগুলো উদাহরণেই, বেশিরভাগ উদাহরণ এসেছে কিছু সময়ের জন্য থমকে গেলেই নাকি সেই থমকে যাওয়া হচ্ছে। এটি ছিল মাননীয় স্পিকার আজকে তাদের সংজ্ঞান এবং তাদের অবস্থানগত প্রথম যে দুর্বলতা সেটি। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, যখন ভেঙে পড়ার কথা বলা হচ্ছে, সেই ভেঙে পড়ার ক্ষেত্রে যখন বাধাগ্রস্ত হওয়া বা স্থবির হওয়ার কথা বা থমকে যাওয়ার কথা হচ্ছে, কোন কোন প্যারামিটারের ভিত্তিতে কতটুকু অবলম্বন হলে সেটিকে আমরা ভেঙে পড়া বলবো বা স্থবির হওয়া বলবো বা থমকে যাওয়া বলবো, সেই ধরনের কোনো প্যারামিটার ওনার কাছে লিখে যাননি। তার মানে হচ্ছে মাননীয় স্পিকার, আমরা যদি আক্ষরিক অর্থে থমকে যাওয়া বা স্থবির হওয়ার বিষয়টি বলি, সেই থমকে যাওয়া বা স্থবির হওয়ার বিষয় ওনারা যদি গণতন্ত্রের কথা বলেন, তাহলে ওনাদের সংজ্ঞান ওনাদের লিখে যাওয়া উচিত সংজ্ঞান অনুযায়ী যে থমকে যাওয়া মানে হচ্ছে গণতন্ত্রটি পুরোপুরি থমকে গেছে, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। যদি ওনারা সাংস্কৃতিক ক্ষেত্রে থমকে যাওয়ার কথা বলেন, তাহলে ওনাদের বলা উচিত ছিল বাঙালি পুরোপুরি তার নিজস্ব চেতনা বিবর্জিত। যদি ওনারা চলচ্চিত্রে অশ্লীলতার কথা বলেন, তাহলে লিখে যাওয়া উচিত ছিল বাংলাদেশের চলচ্চিত্র পুরোপুরি অশ্লীলতায় নিমজ্জিত হয়ে গেছে। যেহেতু মাননীয় স্পিকার এগুলোর কোনো কিছু স্পষ্ট কোনো ধারণা ওনারা দিয়ে যেতে পারেননি, তার মানে হচ্ছে আজকের সংসদে তাদের প্রস্তাবটি কোনো গ্রহণযোগ্যতা রাখে না। প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, আজকে ওনারা রাজনীতির কথা বললেন, প্রশ্ন হচ্ছে রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্র স্বরূপে পরিচালনা করা, নিয়মিতভাবে তৃণমূল পর্যায়ে কাউন্সিল করা, স্বাধীন দুর্নীতি কমিশন, দুর্নীতি দমন কমিশন আসা, স্বাধীন বিচার বিভাগ আসা, স্বাধীন মানবাধিকার কমিশন আসা, এগুলো কোন থমকে যাওয়াকে বা কোন ভেঙে পড়াকে নির্দেশ করে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, রাজনৈতিক ক্ষেত্রে ওনারা আরেকটি বিষয় বলুন, যাতে হরতালের কথাটি। প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, হ্যাঁ ঠিক আছে, হরতালের সে মানসিকতাটি হয়তো কোনো একটি সময় ছিল, কিন্তু সেই মানসিকতাটি আজকে আমাদের রাজনীতিবিদেরা উঠতে পারছে কিনা বিগত বর্তমান সরকার আসার নির্দেশ করে মাননীয় স্পিকার। আচ্ছা, বিরোধী দল এটা যে কথা বললেন, কিন্তু সংসদ যখন না যাওয়ার হুমকি দেয় এবং আন্দোলন করে এবং সংসদের সামনের সিট নিয়ে যখন সংসদ বর্জন করে, তখন আপনি একে কিভাবে দেখছেন? প্রশ্নটা মাননীয় স্পিকার, সংসদে সিটের জন্য দু একবার না যাওয়ার সাথে গণতন্ত্র থমকে যাওয়ার সম্পর্কটি কতটুকু, সেটা একটু অনেক বড় প্রশ্নের ব্যাপার। মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে আজকে যখন ওনারা সংস্কৃতির কথা বললেন, চলচ্চিত্রের কথা বললেন, চলচ্চিত্রের কথা যদি আসে মাননীয় স্পিকার, আজকে ওনারা বলছেন ওনারা সব চলচ্চিত্রকে অশ্লীলতার ধারে নিয়ে যাচ্ছেন। আজকে যদি আমি বলবো কথা বাসন ঘরের কথা বলি, সেটাও কিন্তু আমাদের কোনো একটি সাংস্কৃতিক অংশকে প্রতিনিধিত্ব করে। সেই সাংস্কৃতিক অংশকে প্রতিনিধিত্ব করে চলচ্চিত্র হলে সেটি অশ্লীল কিভাবে হয়, সেটি কিভাবে চলচ্চিত্রে ভেঙে পড়াকে নির্দেশ করে, সেটি আমাদের কাছে প্রমাণিত নয়। আরেকটি বিষয় হচ্ছে
মাননীয় স্পিকার, আজকে যখন কোনো একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের 5 বছরের শিশু চলচ্চিত্র নির্মাতাও শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান, তখন সেটি বলিয়ে দেয় যে চলচ্চিত্রের ক্ষেত্রে আমাদের যে সক্রিয়তা, আমাদের যে দক্ষতা, আমাদের যে কোনো সঙ্গীতের কথা বললেন যে আজকে নাকি বাউল গানকে পুরোপুরি হারিয়ে ফেলার মতো একটি বিষয় বললেন। প্রশ্ন হচ্ছে, যখন অর্ণব, আনুষে কিংবা বাংলা কিংবা অন্য কোনো শিল্পী বাংলাদেশের বাউল গানকে, বাংলাদেশের লালনের গানকে, বাংলাদেশের আব্দুল করিমের গানকে লন্ডনে জনপ্রিয় করে তোলেন, লন্ডনে যখন আমার বাংলার গান হয় তখন মানুষ স্পিকার সেটি কোনো আমাদের সঙ্গীতকে ভেঙে পড়াকে নয়। পরিস্থিতি আজকে পারিবারিক বন্ধন আগের মতো সবাই একসাথে থাকা হয়তো জীবনের প্রয়োজনই হয় না, কিন্তু পরিবর্তিত অবস্থায় আমি যেখানেই থাকি আমার যে আবেগটি আছে কিনা, সে চেতনাটি আছে কিনা, প্রতিদিন আমি একবার বাবার খবরটি নেই কিনা, বাবাকে আর্থিক সাহায্যটি করি কিনা, বাবার কাছে সুখে দুঃখে থাকি কিনা, ঈদের সময় ফিরে যাই কিনা, সেই বিষয়গুলো কিভাবে আমার পারিবারিক বন্ধনে বিচ্যুতিকা প্রকাশ করে, সেটি হচ্ছে বিষয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে ওনাদের বক্তব্যে যে বিষয়গুলো বর্ণনা করে এসেছে, ওনারা বলছেন যে আমরা নাকি স্বপ্ন দেখছি। প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, আজকে আমরা কোনো স্বপ্ন দেখছি না, বরং ওনারা দুঃস্বপ্ন দেখছেন। আমরা যে বিষয়টি বলছি, আমরা আজকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যে বাস্তবতার দিকে আমাদেরকে নির্দেশ করছে, সেই বাস্তবতা যেতে পারেনি। ওনারা প্রথমত ভেঙে পড়ার কোনো সুনির্দিষ্ট প্যারামিটার দেননি, এবং ভেঙে পড়া বলতে থমকে যাওয়ার যে বিষয়টি প্রধানমন্ত্রী বলেছিলেন, থমকে যাওয়ার কথা দিয়ে, এবং পরবর্তী বক্তা কিছু সময়ের জন্য থমকে গেলেই থমকে পড়ার যে বিষয়টি, থমকে থাকার যে বিষয়টি, স্থবির হওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি একটি অনেক ধারণা মাত্র। আমরা আমাদের লাল সবুজের পতাকাকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বের দিকে, পুরো বিশ্ব থমকে আছে আমাদের দিকে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য। এবার যুক্তি খণ্ডনের পালা। প্রথমে যুক্তি খণ্ডন করতে আসছেন মাননীয় বিরোধী দলের নেতা। গতিশীলতা সেটি ধীরে ধীরে থমকে যাচ্ছে, সেটি স্থবির হয়ে পড়েছে, এবং তারা এই প্রশ্নটির উত্তর দিয়ে যাননি তাহলে কিভাবে দিন দিন মানুষের মাথা পিছু আয়ের পরিমাণ বাড়ছে, কিভাবে বাংলাদেশের গড় জিডিপির প্রবৃদ্ধির পরিমাণ বাড়ছে, বাংলাদেশের মানুষের জীবন মান কিভাবে উন্নত হচ্ছে, তার সেই প্রশ্নটির উত্তর তারা দিয়ে যাননি। সেই প্রশ্নটির উত্তর দিয়েছে ইউএনডিপি, এবং তারা দেখিয়েছে ব্রাজিল, ভারত, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্র, এবং তার সাথে ভিয়েতনাম, এবং এই রাষ্ট্রগুলোর সাথে ভবিষ্যতের যে উদীয়মান অর্থনীতিগুলো রয়েছে তার অন্যতম হচ্ছে একটি বাংলাদেশ। সুতরাং ইউএনডিপির সেই পরিসংখ্যানটি কখনই তাদের বাংলাদেশের অর্থনীতির থমকে যাওয়া এবং স্থবির হয়ে যাওয়ার কথাটিকে বলে না। তারা নারীর ক্ষমতায়নের কথা বলেছেন মাননীয় স্পিকার। নারীর ক্ষমতায়ন নাকি বাংলাদেশে হয়নি, অথচ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রকল্প সারা বিশ্বে একটি উদাহরণ এবং মডেল হয়ে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশের একজন সাধারণ নারী আজকে নোবেল পুরস্কারটি গ্রহণ করেছেন, এবং সেটি প্রমাণ করে দেয় যে তৃণমূল স্তরে বাংলাদেশের নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক ক্ষমতায়ন সেটি কতভাবে হয়েছে মাননীয় স্পিকার। তারা বলেছেন এরশাদ সরকারের সময় বাংলাদেশের গণতন্ত্র থমকে গিয়েছিল, তারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশের গণতন্ত্র থমকে গিয়েছিল, এবং তারা একটি উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে একটি রেসের সময় একজন দৌড়বিদ যদি দৌড়াতে গিয়ে হঠাৎ করে থেমে যান তাহলে সেটি হচ্ছে থমকে যাওয়া, এবং সেটি যদি উদাহরণ হয় মাননীয় স্পিকার, তাহলে বাংলাদেশ তার গণতন্ত্রের পথে যে দৌড়, সেই দৌড়ে এরশাদ সরকারের সময় খানিক থেমে গেল, তারপর আবার দৌড়টিকে শুরু করেছে, অর্থাৎ থমকে গিয়ে পিছু হটে আসেনি, স্থবির হয়ে যায়নি মাননীয় স্পিকার। তত্ত্বাবধায়ক সরকারের সময় সেটিকে বাংলাদেশের যে গণতন্ত্রের অগ্রযাত্রা এবং দৌড় সেটিকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই হার্ডলসকে অতিক্রম করে বাংলাদেশের গণতন্ত্রের দৌড় আজকে সেই বাধাকে অতিক্রম করেছে মাননীয় স্পিকার। বাংলাদেশের গণতন্ত্র থমকে যায়নি, স্থবির হয়ে যায়নি। তারা সিটের জন্য বিরোধী দল সংসদ বর্জন করেছে সেই কথাটি বলেছেন, সেজন্য সংসদে কিছুদিনের জন্য একটি বিভ্রান্তি দেখা দিয়েছিল মাননীয় স্পিকার, কিন্তু সেই বিরোধী দলের কারণে সংসদ থমকে যায়নি, কারণ বিরোধী দল আবারও সিদ্ধান্ত নিয়েছে তারা সংসদে ফিরে যাবে, সংসদের অধিবেশনে ফিরে আসবে, অর্থাৎ বাংলাদেশের সংসদ আবারও দৌড়াতে শুরু করেছে, আবারও গতিশীল হতে শুরু করেছে মাননীয় স্পিকার। বাংলাদেশের সংসদ ভেঙে পড়েনি। তারা বঙ্গবন্ধুর চেতনার কথা বলেছেন মাননীয় স্পিকার। বঙ্গবন্ধু